এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের প্যারাগ্রাফ স্টাইল এবং এডিটিং এর বিস্তারিত কমান্ড গুলো সম্পর্কে। আমরা যখন কোনো কাজ করেছি, কোনো অ্যালাইনমেন্টের কাজ করেছি, অথবা কোনো প্যারার মধ্যে আমরা কোনো ধরনের সিম্বল, নাম্বার ইত্যাদি গুলো বসিয়েছি, সেই কাজগুলো আমরা প্যারাগ্রাফের শর্টকাট ভাবে যে রিবন বারে কমান্ড গুলো দেয়া আছে, ওই কমান্ড গুলোর মাধ্যমে আমরা দিয়েছি। যে সকল কমান্ড গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, ওই সকল কমান্ড গুলোর আরো অ্যাডভান্স বা আরো কিছু মোর যে কমান্ড গুলো রয়েছে, অন্যান্য কমান্ড গুলো রয়েছে, ওই কমান্ড গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। সেই কমান্ড গুলো আমরা মোর অপশনে পাবো। প্যারাগ্রাফ ট্যাবের মোর অপশনে যখন ক্লিক করব, অ্যারো বাটনে যখন ক্লিক করব, তখন আমাদের প্যারাগ্রাফের একটা টপ আপ বক্স আসবে। এই হলো প্যারাগ্রাফের টপ আপ বক্স। এই প্যারাগ্রাফের টপ আপ বক্সের মধ্যে থেকে শিরোনাম যদি খেয়াল করেন, তাহলে জেনারেল, ইনডেন্টেশন এবং স্পেসিং, তিনটা শিরোনাম রয়েছে। জেনারেলের মধ্যে রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ মূলত লেখাটাকে ডানে, বামে, মিডলে অথবা উভয় পাশে সমান তালে সেট করার কাজ হলো অ্যালাইনমেন্টের কাজ। এই অ্যালাইনমেন্টের মধ্যে থেকে আমরা স্ক্রিনে 4টা কমান্ড পেয়েছি: লেফট, সেন্টার, রাইট, দেন জাস্টিফাই। ঠিক আমাদের এই জায়গাতেও সেই কমান্ড গুলো রয়েছে: লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাইড। জাস্টিফাইড যদি আপনি করতে যান, জাস্টিফাইডটাও করা যায়। নাম্বার 1 জাস্টিফাই, জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, এগুলো হলো জাস্টিফাইড কাজ। অর্থাৎ উভয় পাশে সমান তালে রেঞ্জ আকারে এটাকে সেট করে, অ্যালাইনমেন্ট মিলাই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দেয়। তো কখনো কখনো জাস্টিফাইয়ের মধ্যে কিছু সিস্টেম রয়েছে এমন, যেগুলোর মাধ্যমে মনে হয় যে জাস্টিফাই করেছি উভয় পাশে, কিন্তু কিছু কিছু লাইন রয়েছে এমন যেগুলো একদম অর্ধেকে বা পৌনে এক লাইনে শেষ। ওই ক্ষেত্রে জাস্টিফাইটা যদি সর্বশেষ লাইনটা শেষ পর্যন্ত মিলানো যায়, মিলানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জাস্টিফাই লো, মিডিয়াম, হাই এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই অ্যালাইনমেন্ট গুলোকে সেট করতে পারবো। এক কথায় জাস্টিফাই যে কাজ, নিচের তিনটা জাস্টিফাই সেম কাজ, শুধুমাত্র সামান্যতম চোখের পলকের মতো সামান্য একটু 19-20-এর কাজ, বাট দুইটারই সেম কাজ, উভয় পাশে সমান তালে অ্যালাইন সেট করা বা রেঞ্জ করা। অ্যালাইনমেন্টের নিচে রয়েছে আমার আউটলাইন লেভেল, যেটা আমরা বডি টেক্সট বলি। আউটলাইন লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলো কখনো দরকার না। আমরা যে অ্যালাইনের কাজগুলো করি সেটা হলো লেখার ভিতরে যেই আমাদের ইয়ে রয়েছে, টেক্সট রয়েছে আমাদের পেজের ভিতরে, সেই টেক্সটকেই আমরা মূলত অ্যালাইনমেন্ট করে থাকি। এবং এই ক্ষেত্রে বডি টেক্সট অটোমেটিক ভাবে ডিফল্ট হিসাবে থাকে, এটা আমাদের কিছুই করা দরকার নেই। ঠিক আউটলাইন লেভেলের নিচে রয়েছে ডিরেকশন। আমরা এখান থেকে যে দুইটা কমান্ডের কাজ, যেটাকে বলি আমরা টেক্সট ডিরেকশন, এই টেক্সট ডিরেকশনটা এখানেও রয়েছে। আমরা চাইলে এখান থেকেও সেই টেক্সট ডিরেকশনটা করতে পারি, অর্থাৎ অ্যারাবিক মোড কিংবা জেনারেল মোডের যেই সাইট রয়েছে, লেখার সাইট, ওই সাইটকে টেক্সট ডিরেকশন বলা হয়। এরপর ইন্ডেন্টেশন। আর ইন্ডেন্টেশনের মধ্যেই আমরা 4টা কমান্ড পাবো। ইন্ডেন্টেশনের মধ্যে 4টা কমান্ড। নাম্বার 1, ইন্ডেন্টেশনের মধ্যে বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার।
বিফোর এবং আফটারের কাজ কি সেটা একটু খেয়াল করেন যে বিফোর আর আফটার। আমরা এখানে কাজটা করেছিলাম এই যে জায়গার মধ্যে, যেটা আমরা করেছিলাম যে আপনার ইনডেন্ট। এই ইনডেন্টের মধ্যে আমরা দুইটা কমান্ড পেয়েছি। একটা কমান্ড হলো বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়া, আর একটা কমান্ড হলো যতটুকু পরিমাণ নিয়ে গিয়েছিলাম ততটুকু পরিমাণ আবার ব্যাক করা। এটা হলো আমার ইনডেন্টের কাজ। একটু বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে এই পরিমাণ গ্যাপ হয়েছে, আবার সেটাকে রিমুভ করে দেওয়া। এই একটা কমান্ডে কাজ এখানে আছে। যদি আমি মোর যাই, সেই মোর অপশনে গিয়ে যদি আমি বিফোর ক্লিক করি, যেমন বিফোর দিলাম 0.5, দেন ওকে বাটন প্রেস করলাম। যখন বিফোরের মধ্যে 0.5 দিলাম এবং আপনার যখন ওকে দিলাম, তখন দেখেন ঠিক এই কমান্ডের কাজটাই করেছে। এবার যদি আমি লেফটে ক্লিক করি তখন অটোমেটিক ভাবে এটা রিমুভ হয়ে গেছে। এই কাজটা আমরা ইতিমধ্যে শিখেছিলাম, বিফোরের কাজ। আর আফটার মানে হলো, আফটার কিন্তু আমরা এখানে শিখে নাই। আফটার এখানে আমরা শিখিনি। আমরা আফটারের মূলত কাজ হলো বিফোরের কি কাজ, আমাকে কে বলতে পারবেন বিফোর কি কাজ? বলেন দেখি বিফোর এর কি কাজ? বিফোর হচ্ছে আগে। বিফোর টেক্সট না, টেক্সটের আগে ফাঁকা হচ্ছে। যে বিফোরের হচ্ছে টেক্সটের আগে, আচ্ছা, আফটার এই হচ্ছে বাদে। কাজ হলো লাইনের শুরুর অংশে গ্যাপ রাখা। এটা তো, এই কনসেপ্টটা তো সবার ক্লিয়ার, এটা তো সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। বিফোর মানে হলো লেখার শুরুর, অর্থাৎ লাইনের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ করা, সেটা কিন্তু পুরা প্যারাভিত্তিক। পুরা কি প্যারাভিত্তিক? একটা প্যারা মানে কি বলেন দেখি, কে বলতে পারবেন একটা প্যারার কতটুকু সীমাবদ্ধ থাকে? একটা প্যারা আমরা বুঝি কিভাবে, তার শুরুটা কোন জায়গা থেকে, তার শেষটা কোন জায়গা থেকে, কতটুকু জায়গাকে আমরা প্যারা হিসেবে চিনি? প্যারাগ্রাফ। বলেন। এক একটা স্টেপ, এক একটা প্যারা এক একটা স্টেপ। ক্লিয়ার করতে হবে। আমি যেমন আপনাদেরকে বুঝিয়ে বলি, ক্লিয়ার করি, আপনারা আমাকে কিন্তু বুঝাইতে হবে। বলেন। যেমন এই যে দ্বিতীয় আমল, এখানে সাহায্য প্রার্থনা করছি, এটা হলো একটা স্টেপ, একটা প্যারা। যেমন দ্বিতীয় প্যারার দ্বিতীয় আমলে যে সর্বশেষ যে সাহায্য প্রার্থনা করছে কয়েক লাইন পরে, 3-4 লাইন পরে, এটা একটা স্টেপ। এইভাবে যদি আপনি এই জায়গার মধ্যে বলেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে। স্পষ্ট করতে হবে যে প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের মধ্যবর্তী যে লেখাগুলো থাকবে ওই লেখাগুলোকে বলা হয় এক একটা প্যারা বা এক একটা প্যারাগ্রাফ। আপনি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলে আপনি বলতেছেন। আমি স্ক্রিনে না হয়ে যদি আপনাকে মুখস্থ জিজ্ঞেস করি, তখন আমি যদি আপনাকে বলি যে এক একটা প্যারাগ্রাফ মানে কি, আপনি আমাকে তখন কি উত্তর দিবেন বলেন? আপনি আমাকে তখন কি দিবেন? সবাই বলেন। স্যার প্রথম পরিভাষা ইন্টারফেস, দ্বিতীয় ইন্টার মধ্যবর্তী লেখাকে একটি প্যারাগ্রাফ বলে। গুড। তার মানে হলো দেখেন, আমি যে এখান থেকে হে চিরঞ্জীব যার বরকতে বিশ্বজগৎ সঞ্জীবনী সঞ্জীবনী শক্তি পেয়েছে, এই যে লাইন থেকে শুরু করে ঠিক সাহায্য প্রার্থনা করেছি, এর মধ্যবর্তী কি কোনো ইন্টার পড়েছে? কিবোর্ড থেকে কি ইন্টার দিয়েছি? জি না।
ইন্টার দেওয়া হয় নাই। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হলো এক একটা প্যারাগ্রাফ। আবার দেখেন এই প্যারাগ্রাফের লাইন কিন্তু আবার বেশি, তাই না? আবার এই প্যারাগ্রাফের লাইন কিন্তু আরো বেশি। এর কারণ কি? এই কথাটা এখান থেকে শুরু হয়ে যেখানে গিয়ে শেষ হয়েছে এর মধ্যবর্তী লেখাগুলো হলো একটা প্যারাগ্রাফ। আমার এই জায়গার মধ্যে এতটুকু কথার মধ্যে একটা প্যারাগ্রাফ শেষ, আলোচনা শেষ, সেটা এক একটা প্যারাগ্রাফ আপনি বুঝাইতে হবে আপনাকে এভাবে। প্রথম ইন্টার থেকে সেকেন্ড ইন্টারের মধ্যবর্তী যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলোকে একটা প্যারাগ্রাফ বলা হয়। এভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ গুলো কম্পিউটার কি করে নিশ্চিত করে বা কম্পিউটার বুঝতে পারে এই যে প্যারাগুলোকে বা কয়টা প্যারাগ্রাফ হয়েছে বা প্যারাগ্রাফ বলতে কি সেটা তখন কম্পিউটার বুঝতে পারে। ক্লিয়ার সবাই? জি জি ক্লিয়ার। জাযাকাল্লাহ। এখন দেখেন এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই যে প্যারাগ্রাফের শুরুতে আমি যখন একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রাখতে চাই তখন ইন্ডেন্টের বিফোর ব্যবহার করি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডেন্ট বিফোর। ইন্ডেন্ট বিফোরটা আপনার শুরুতে কি করে গ্যাপ করে। যেমন আমি এখানে শুরুতে দিলাম 0.5 ইঞ্চি। এই জায়গার মধ্যে বিফোর ইন্ডেন্টের মধ্যে ইঞ্চি হিসেবে মাপ কি হিসেবে ইঞ্চি হিসেবে 0.5 মানে হলো হাফ ইঞ্চি। 0.5 মানে কি হাফ হাফ ইঞ্চি ইঞ্চি। হাফ ইঞ্চি আচ্ছা, তাহলে হাফ ইঞ্চি এটা হলো 0.5 এর মধ্যে। এরপর ওকে দিবেন। চলুন আমি এখানে গ্যাপটা করেছি কি বিফোর ইন্ডেন্টের কি বিফোর। কখনো যদি আমার এই ইয়ে থেকে আপনার বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারি থেকে যদি নির্দিষ্ট পরিমাণে গ্যাপ দূরত্ব রেখে কাজটা সাজাইতে হয় তখন আমি কি করব বিফোরের ইন্ডেন্ট ব্যবহার করব। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি যে পরিমাণ বাম থেকে সরিয়েছ ডান পাশ থেকে ওই পরিমাণ গ্যাপ রেখে ঠিক মিডলে সেট করো তখন আপনি আফটার টেক্সের মধ্যে বসিয়ে দেন সমদূরত্ব 0.5 দেন ওকে বাটন প্রেস করেন। এখন দেখেন আমার এই লেখাগুলো ঠিক দুই পাশে টেক্সট বাউন্ডারি বরাবর লেগে আছে কিন্তু এই লেখাটা কিন্তু দুই সাইড থেকে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ ফাঁকা রেখে তারপরে কিন্তু লেখাটা গোছানো আছে, তাই না? এই যে সেটিংটা এই কাজটা আপনাকে ইন্ডেন্টের মাধ্যমে করতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার মাধ্যমে আপনি একটা প্যারাগ্রাফকে দুই সাইড থেকে নির্দিষ্ট পরিমাণের গ্যাপে আপনি কি করতে পারতেছেন সরিয়ে সেন্টার পয়েন্ট আনতে পারতেছেন ইন্ডেন্টের বিফোর এন্ড আফটারের মাধ্যমে। এখন প্রশ্ন হলো আমাদের ধরেন এইটা লাগলো না, এটা কিভাবে করে আমরা শিখে ফেললাম, কিন্তু আমাদের উপন্যাসগুলোতে লাইনের শুরুতে একটা প্যারাগ্রাফের লাইনের শুরুর লাইনটা প্রথম লাইনের প্রথম শব্দের প্রথম শব্দের আগে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকে। উপন্যাসগুলো যারা পড়েছি তারা দেখেছি যে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা শুরুতে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা আমি কিভাবে করব? আমি আওয়াজ আসতেছে না। আওয়াজ আসতেছে না? আওয়াজ পাচ্ছেন না সবাই? জি স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। জি আচ্ছা, আওয়াজ আসছে। তাহলে খেয়াল করেন আমি কিছু সময় আগে কিন্তু প্যারাগ্রাফটা গ্যাপ দিয়েছি আর এখন কিন্তু আমি একটা স্পেস ব্যবহার করে প্যারাগ্রাফের প্রথম লাইনের প্রথম শব্দের আগে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ তৈরি করেছি। এই গ্যাপটাকে বলা হয় ট্যাপ। এই গ্যাপটাকে কি বলা হয়? ট্যাপ। এইখানে যে আপনি ট্যাপটা ব্যবহার করবেন এটা কেন ব্যবহার করে? এটা বইয়ের সৌন্দর্য অথবা একটা কথা শেষ আর একটা কথা শুরুটা যাতে একটা স্পেস গ্যাপ দিয়ে শুরু হয় ডিভাইড অভিনয় করে আমি
ডিভাইডেড বোঝার জন্য কি করা হয়, এই গ্যাপটা তৈরি করা হয়। আচ্ছা এখন স্যার দেখেন, আওয়াজ আসতেছে না। এখন দেখেন এই যে আপনার গ্যাপটা যদি প্রত্যেকটা লাইনের এইভাবে আপনি বসাইতে যান, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগার সম্ভাবনা আছে, অনেক সময় লাগবে। আপনি যদি শত শত পেজ করেন, প্রত্যেকটা প্যারা শুরুতে যদি আপনি এভাবে স্পেস দিয়ে দিয়ে অথবা কিবোর্ড থেকে ট্যাব ব্যবহার করে যদি আপনি এখানে একটা ট্যাব দিলেন, এখানে একটা ট্যাব দিলেন, এখানে একটা ট্যাব দিলেন, এটা যেমন সময়ও লাগবে, ঠিক সময়ের সাথে সাথে আপনার কাছে বিরক্তিও লাগবে, আপনি কাজের মধ্যে কোনো তৃপ্তি পাবেন না। তো এই কাজগুলো আপনি যদি অটোমেটিক ভাবে করে রাখতে চান, করেন, তখন আপনার জন্য সহজ হবে। একটা দিয়ে আগে বুঝাই, বাকিগুলো কিভাবে একসাথে সবগুলো করে সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এইটা আগে বুঝেন যে আমি যখন প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্পেসিং রয়েছে একটা। স্পেসিং থেকে যখন আমরা ফার্স্ট লাইন ক্লিক করব, স্পেসিং থেকে আমরা যখন ফার্স্ট লাইন ক্লিক করব, এখানে বসিয়ে দিব কতটুকু দূরত্ব শুরু হবে। এখানে হাফ ইঞ্চি অটোমেটিক ভাবে কাউন্ট করেছে, আমি এখানে বসিয়ে দিলাম 1.25 ইঞ্চি, অর্থাৎ 0.25। দেন ওকে বাটন প্রেস করেন। এখন দেখেন ঠিক আমার এই প্যারার প্রথম লাইনের প্রথম শব্দের আগে একটা নির্দিষ্ট গ্যাপ ঠিকভাবে হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কিন্তু ট্যাব ব্যবহার করি নাই, কিন্তু অটোমেটিক ভাবে ট্যাবটা ভিতর থেকে অপশন থেকে সেট হয়ে গেছে। এই যেটা কাজটা আমি করলাম, এই কাজটা আপনার বিভিন্ন উপন্যাসের বইয়ের কাজ যখন করবেন তখন আপনার প্রয়োজন হতে পারে। আর এই জন্য আপনি কি করবেন, সব লেখাগুলোকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট অল দিয়ে সবগুলো লেখা সিলেক্ট করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সকল লেখাগুলো সিলেক্ট করবেন। এরপর আপনি চলে যাবেন প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ থেকে আপনি চলে যাবেন লাইন স্পেশাল যাবেন, স্পেশাল গিয়ে সেখান থেকে ফার্স্ট লাইন বসিয়ে দিয়ে ফার্স্ট লাইনের মধ্যে আপনি নির্দিষ্ট পরিমাণ কতটুকু পরিমাণ গ্যাপ রাখবেন সেটা মার্ক করে দিয়ে ওকে বাটন প্রেস করবেন। যখন আপনি এটা ওকে বাটন প্রেস করবেন, দেখবেন যে প্রতিটা প্যারার শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ তৈরি হয়ে গেছে। এই যে গ্যাপটা তৈরি করা হলো, এটা আমার দীর্ঘ সময়ের কাজকে সামান্য সময়ে বা স্বল্প সময়ে সমাপ্ত করার সুযোগ করে দিল আমাকে। এটা কিভাবে করব, আমরা সবগুলো লেখাটাকে সিলেক্ট করব, প্যারাগ্রাফে যাব, স্পেশাল থেকে আমরা ফার্স্ট লাইন দিব, এরপর আমরা এখানে বসিয়ে দিব কতটুকু পরিমাণ করতে চাই, গ্যাপ রাখতে চাই, 0.2 পরিমাণ আমরা গ্যাপ করব। দেন ওকে বাটন প্রেস করলাম, এখন দেখেন 0.2 পরিমাণ গ্যাপ তৈরি হয়েছে। যদি এটাকে উঠিয়ে দিতে চান প্যারাগ্রাফ থেকে, আপনি নান ক্লিক করলেন, দেন ওকে বাটন প্রেস করলেন, এখন দেখেন সবগুলো অটোমেটিক ভাবে ট্যাব গুলো চলে গেছে। একটা শিখলাম দুই পাশ থেকে গ্যাপ তৈরি করা, আরেকটা শিখলাম একটা প্যারার প্রথম লাইনের প্রথম শব্দের পূর্বে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ তৈরি করা। এটা যারা সম্পাদনা কাজ করেছেন তাদের ব্রেনে ভালো করে আছে যে এই ধরনের ম্যাগাজিনের কাজগুলোতে এই সিস্টেমে করতে হয়। এরপর আসেন, আপনি তো করলেন একটা লাইনের প্রথম লাইনের একটা নির্দিষ্ট শুরুতে একটা গ্যাপ রাখা। আপনার কিছু কাজ এমন থাকতে পারে যেগুলো পয়েন্ট আকারে, যেমন আমি এখানে দিলাম 1, এরপরে এখানে দিলাম 2, তারপর আমি এখানে দিলাম 2 দিলাম। এই যে 1 এবং 2 খেয়াল করেন, এগুলো সব কিছুই যারা প্রকাশনার কাজ করবেন, যারা বই পুস্তকের কাজ করবেন, যারা সেটিং বা মেকআপের কাজ করবেন, তাদের কিন্তু আপনার কাছে হয়তো মনে হইতে পারে এটা কেমন, এটাকে লাগতে পারে কিনা। একজন মেকআপ ম্যানের কাছে এই কমান্ড গুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ বা পরিচিত, যিনি প্রায় এই কাজগুলো করেন এই কমান্ড গুলো দিয়ে। সুতরাং আপনি যখন এই কমান্ড গুলো সম্পর্কে ভালো করে আয়ত্ত করতে পারবেন না, আপনার কাজ সাজানোর ব্যাপারে আপনি তেমন দক্ষতা দেখাইতেও পারবেন না।
এই জন্য খেয়াল করেন, এখানে দেখেন, আগে বুঝতে হবে। আপনি যদি বুঝেন তাহলে কাজ করা আপনার জন্য সহজ। আপনি যদি না বুঝেন কাজ করবেন কিভাবে, আগে বুঝে নিতে হবে। 1 নাম্বার হলো আমি লাইনের শুরুতে গ্যাপ রাখার সিস্টেম শিখেছি। আরেক নাম্বার হলো বিফোর এবং আফটারের মাধ্যমে 2 সাইড থেকে গ্যাপ করা শিখেছি। 3 নাম্বার, আমি এই যে নাম্বার গুলো রয়েছে, শুধু নাম্বার গুলোকে একটা সাইডে, আর বাকি যে লেখাগুলো রয়েছে এখানে, এই লেখাগুলো ঠিক এই রেঞ্জে করব, গ্যাপ রেখে। এইটা আমি কি কিভাবে করব, এইটা আমাকে করতে হবে। এখন দেখেন, দুটা লাইনকে আমি সিলেক্ট করলাম, প্যারাগ্রাফে গেলাম, আমি যে স্পেশাল থেকে ফার্স্ট লাইন ক্লিক করলাম, সেখানে ফার্স্ট লাইনে ক্লিক না করে আমি হ্যাঙ্গিং এ চলে যাব। হ্যাঙ্গিং যখন যাব, তখন আমি এখান থেকে অটোমেটিক ভাবে একটা সাইজ তৈরি হয়ে গেছে, বাট আমার এখানে কি পরিমাণ গ্যাপ দেওয়ার প্রয়োজন হতে পারে আমি করে নিব। যেমন 0.2 থেকে 0.25 হতে পারে, 0.2 থেকে 0.25 হতে পারে। আমি এখানে 0.2 দিলাম। দেখেন 0.2 দেওয়ার কারণে আমার লেখার রেঞ্জটা তৈরি হয়ে গেছে এবং খুব লেখাটাকে দেখতে খুব ভালো লাগছে। নাম্বার ভিত্তিক নাম্বার গুলো আগেরটা দেখেন আর এখনটা দেখেন, দুটা সাজানোর মধ্যে তফাৎ দেখেন। একটা হলো এইভাবে নাম্বার, এটার মধ্যে কেমন যেন একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না। নাম্বার আছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আরেকটা নাম্বার আছে যে এটা নিচের দিকে না তাকালে বোঝা যায় না। কিন্তু যখন আমি এইভাবে রেঞ্জ করব, তখন কিন্তু প্রথম নাম্বারের সাথে অটোমেটিক ভাবে দ্বিতীয় নাম্বারটাও বোঝা যাচ্ছে যে আমার নাম্বারগুলো আরো রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এটা এটা ভালো লাগতেছে স্যার, স্ট্যান্ডার্ড মানে সেকেন্ডার। এরপর আসেন, এই যে কাজগুলো আপনি করেছেন ইন্ডেন্টেশন থেকে করেছেন। ইন্ডেন্টেশনের বিফোর এবং আফটারের কাজ হলো উভয় সাইডকে নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রাখা। আবার স্পেশাল থেকে একটা কাজ শিখেছিলাম, ফার্স্ট লাইন প্রথম লাইনটা একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ তৈরি হওয়া, এবং হ্যাঙ্গিং এর মাধ্যমে আমরা জেনেছি যে নাম্বার ওয়াইজ এটাকে রেঞ্জ করা, এগুলোকে রেঞ্জ বলা হয়। আচ্ছা, আপনার ভাই বিএড করেন, ভিডিও অফ করেন। এরপর আসেন হলো স্পেসিং। এই স্পেসিং এর কাজ হলো কিছু সময় আগে, অর্থাৎ কিছু সময় বলতে আমরা এখান থেকে লাইন স্পেসিং শিখেছিলাম, মনে আছে কি আপনাদের? লাইন স্পেসিং এর কি কাজ ছিল? লাইন এক স্পেসিং এর লাইন কাজ দুই লাইনের মাঝখানে ফাঁকা কতটুকু? কমানো বাড়ানো হলো আমার কি লাইন স্পেসিং। আমি এখান থেকে লাইন স্পেসিং অপশনে গিয়েছিলাম, যখন লাইন স্পেসিং অপশন গিয়েছিলাম তখন আমার এই প্যারাগ্রাফটাই আসছে, যেটা আমার যে প্যারাগ্রাফের মোড থেকে আসে। সেম এই জায়গার মধ্যে গিয়ে দেখেন বিফোর এবং আফটার রয়েছে। এই বিফোর আর আফটারটা হলো আমার এই জায়গার বিফোর আর আফটারের মতো। খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এই জায়গার বিফোর আর আফটারটা কেমন ছিল, লাইন না প্যারাগ্রাফ ভিত্তিক? লাইন ভিত্তিক। বলেন। আগেরটা প্যারাগ্রাফ ভিত্তিক। প্যারাগ্রাফ ছিল। প্যারাগ্রাফ ভিত্তিক। ইন্ডেন্টের বিফোর এবং আফটারটা হলো প্যারাগ্রাফ ভিত্তিক, যেটাই প্যারাটার মধ্যে ওই কাজটা হয়ে যায়, তাই না? আর এই জায়গার স্পেসিং এর মধ্যেও সেম, এই জায়গার স্পেসিং এর মধ্যেও কি সেম। খেয়াল করেন, ভালো করে খেয়াল করতে হবে। যেমন দেখেন, আমার এই প্যারার আর এই প্যারার মধ্যে কোনো কিন্তু মাঝখানে গ্যাপ নাই, আছে? না, না,
না স্যার। আমি যখন প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পরে আমি যখন বিফোর বিফোর এখানের মধ্যে আমি বসিয়ে দিব নির্দিষ্ট পয়েন্ট আকারে। উপরেরটা বলেছিলাম যে আমার কি ইঞ্চি হিসাবে, আর নিচেরটা হলো পয়েন্ট আকারে। নিচেরটা কি পয়েন্ট আকারে। পয়েন্ট। আমি এখানে বিফোর এর মধ্যে দিলাম 5 pt, 5 পয়েন্ট, দেন ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার এই প্যারাটা আর এই প্যারাটার মিডল একটা গ্যাপ আছে। এই গ্যাপটা সুন্দর নাকি নিচের এটার সাথে এটা যে লেগে আছে এটা সুন্দর, বলেন দেখি। উপরেরটা সুন্দর। উপরেরটা স্যার গ্যাপটা সুন্দর লাগতেছে। এই গ্যাপটা একটু সুন্দর লাগতেছে, কারণ কি এটা যেহেতু আলাদা আলাদা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট। উপন্যাস মানুষ কিনতে গেলে মানুষ কিন্তু কৃপণতা করে না। উপন্যাসের বই কিনতে গেলে মানুষ কি করে না, কৃপণতা করে না, বরং মানুষ দেখে এই বইটার মধ্যে, এই বইয়ের মধ্যে তথ্য সমৃদ্ধ কোনো তথ্য আছে কিনা, লেখা আছে কিনা। সেকেন্ড হলো লেখার মধ্যে সাজগুজ আছে কিনা, অর্থাৎ এই সাজানোর গোছানোর মধ্য দিয়ে একজন লেখকের রুচি বোঝা যায়। একজন লেখকের কি রুচি বোঝা যায়, তিনি আসলে কোন রুচিসম্মত। এই যে আপনি সাজিয়ে দিলেন সুন্দর করে, এবং এই সাজগুজটা ওই লেখকের সৌন্দর্য ফুটিয়ে তোলে। বুঝতে পেরেছেন? কিছু কিছু লেখক আছে যারা একটা কাজকে না হলে 10 বার করায়। কয়বার? 10 বার। কি জন্য করে জানেন? তার রুচি সম্মত এটা হয় নাই, আবার করো, এই সেটিং করো, ওই সেটিং করো, এইভাবে না ওইভাবে করো। কারণ তার রুচি যেভাবে চিন্তা করেছে, এই রুচির কারণে এই ফরম্যাটটাকে তারা চেঞ্জ করে। আপনি দেখেন এই জায়গার মধ্যে যে পরিমাণ গ্যাপটা রয়েছে, এই জায়গার মধ্যে কিন্তু এই প্যারার শুরুতে কিন্তু ওই পরিমাণ গ্যাপ নেই। এর কারণ কি, এই প্যারার বিফোর মানে এই প্যারার আগে একটা গ্যাপ দেওয়া হয়েছে। আমি যদি এই প্যারার আফটারের মধ্যেও দিই, তখন কিন্তু আমার নিচের প্যারার বিফোর হিসেবে কাজ করবে। নিচের প্যারার কি হিসেবে কাজ করবে? বিফোর স্যার, ওটার উপরে। আফটার বসালাম আর বিফোর বসালাম, এটা কিন্তু এই প্যারাতে, তাই না? এই স্যার। কিন্তু বসাই নাই। কিন্তু আমি যখন আমি হলো এইভাবে ধরে নেন, আপনি আপনি নামাজের কাতারে দাঁড়াইলেন। উদাহরণস্বরূপ কি, আপনি নামাজের কাতারে দাঁড়াইলেন, তো দাঁড়ানোর মধ্যে আপনি চাচ্ছেন যে ডান পাশে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকুক, বাম পাশে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকুক। ধরে নেন আপনি জায়নামাজে, ধরে নেন কি আপনি জায়নামাজে। এখন আপনার জায়নামাজে যদি আপনি কাউকে পা রাখতে না দেন, তাহলে আপনার আপনার নির্দিষ্ট পরিমাণে গ্যাপ ওই জায়গায় থাকবে কিনা? কথা বুঝতে পারিনি। জি থাকবে। আপনার জায়নামাজে দাঁড়াইলেন, কিন্তু জায়নামাজে কাউকে দাঁড়াতে দিলেন না, দুজনকে, দুই পাশের লোককে জায়নামাজের বাইরে দাঁড়াতে দিলেন। তাহলে আপনার আপনার জায়নামাজ অনুযায়ী আপনার এই ইয়ার মধ্যে, আপনার দাঁড়ানোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকবে কিনা? থাকবে। ওই গ্যাপটা কি ওই লোকদের নাকি আপনার? আমার। আপনার। স্যার দুই পাশে। ঠিক আমি যে এখানে বিফোর আর আফটার দিলাম, মানে ডান এবং বাম দিলাম, ডান এবং বাম দিলাম, এই ডান এবং বাম দেওয়ার, বাম ফাঁকা দেওয়ার কারণে ডান পাশের লোকের থেকেও আমি একটু দূরে আছি, বাম পাশের লোকের থেকে আমি দূরে আছি। অর্থাৎ উপরের লোক থেকে আমি দূরে আছি, নিচের লোক থেকে আমি দূরে আছি। উপরের লোকে কিন্তু ইচ্ছা করে কি করে নাই, কোনো গ্যাপ রাখে নাই, আর নিচের লোকটা ইচ্ছা করে কোনো গ্যাপ রাখে নাই। মাঝখানের লোকটাই জানামাজে এমন ভাবে দাঁড়াইছে, তাকে ওই জানামাজে অন্য মানুষকে দাঁড়াইতেও দেয় নাই, পা রাখতেও দেয় নাই। আছে না এমন কিছু? পাবেন ওই এরিয়া গুলোতে পাবেন। আমাদের মতো গ্রাম অঞ্চলে মানুষগুলো পাবেন না, কিন্তু ওই ভিআইপি এরিয়ার মধ্যে তার জানামাজে, আর যদি ওই বেটা যদি বুড়া হয়ে থাকে, সরকারি কোনো কর্মকর্তা অবসর হয়ে থাকে, তাহলে তো হয়েছে, ওই জানামাজে পা দিয়ে দেখেন না, দেখেন কি আপনার পা রাখে কিনা। এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা বিফোর এবং আফটারের মাধ্যমে করলাম। তো আমরা তো বিফোর বা আফটার কেন দিব? হয়তো নির্দিষ্ট এক জায়গায় যদি গ্যাপ দরকার হয়, যদি পুরাটাই মধ্যে দরকার হয়, তখন কি আর বিফোর আফটার দিব নাকি যে কোনো একটা দিব? বলেন।
যে কোনো একটা দিলেই হবে। কোনো কেন একটা দিলে একটা দিলে হবে? কারণ আমার একটা দিলে তো একটার নিচে আরেকটা আছে, একটার নিচে আরেকটা আছে, তাই না? সেই জি অনুযায়ী জি। তাই আমি প্যারাগ্রাফটাকে মাইনাস করে ফেললাম, বিফোর 0 করে দিলাম, আফটার 0 করে দিলাম। এখন দেখেন লেগে লেগে গেছে। এবার পুরাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ বাটন দিয়ে, প্যারাগ্রাফে গেলাম। প্যারাগ্রাফে যাওয়ার পরে আমরা এবার বসিয়ে দিলাম 5 5 কয় জায়গায় বসাবো জায়গা বুঝে নেই? এক জায়গা এক জায়গা এক জায়গায়, দুইটা দিলে 515 হবে না? এক জায়গায় বসালাম। যেমন আমি এখানে 0 দিলাম আর বিফোর দিলাম, কারণ আমার বিফোর দিলে অটোমেটিক ভাবে প্রত্যেকের নিচে অটোমেটিক ভাবে সমদূরত্ব তৈরি হবে। আমি যদি আফটারও দিই সেম, আফটারও দিলে আমার আফটার দেওয়ার দরকার নেই আর। এখন দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আছে, এবং এই গ্যাপটা থাকার কারণে জিনিসটা দেখতেও সুন্দর দেখা যায়। মানে এক গিজিবিজি লেখা কিন্তু না, লেখাটা একটু স্ট্যান্ডার্ড, লেখাটা দেখতেও সুন্দর দেখা যায়। মানুষের চোখের মধ্যে সমস্যা হবে না, মানুষের চোখে কি হবে না, সমস্যা হবে না। যতটুকু পড়েছে ততটুকু অনুযায়ী সে একটা নির্দিষ্ট জায়গাতে স্টপ করতে পারবে। এই যে গ্যাপটা আমরা করলাম সেটা হলো বিফোর এর মাধ্যমে। আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ থেকে আমরা বিফোরটাকেও 0 করে দিলাম। ফলে দেখেন এখন সবগুলো অটোমেটিক ভাবে রেগুলার হিসাব আছে, স্বাভাবিকভাবে কোনো ধরনের এক্সট্রা কি নাই, গ্যাপ নাই, এক্সট্রা কোনো গ্যাপ নেই। এবার আসেন প্যারাগ্রাফটা আপনি গেলেন, সর্বশেষ যে কমান্ডে রয়েছে সেটা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিং সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই যে একটা লাইন রয়েছে, সেই লাইনের মিডলে গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এখানে সিঙ্গেল মানে স্বাভাবিক, আর সিঙ্গেল মানে 1। আপনি যদি 1-এর নিচে করেন তাহলে কমে আসবে, গ্যাপ কমে আসবে। আর গ্যাপ যত কমাবেন একটা লেখার নিচে আরেকটা লেখা চলে যাবে। যেমন আমি বোঝানোর জন্য 0.5 দিলাম। 0.5 কি 1-এর উপরে না 1-এর নিচে? 1-এর কটুক, অর্ধেক স্যার। অর্ধেক। ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন একটা লেখার ভিতরে আরেকটা লেখা চলে গেছে। তার মানে হলো আমরা যত কমাবো একটা লেখার নিচে তো আরেকটা লেখা ততই চলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে চেষ্টা করব যে আমাদের মানে গ্যাপটা যাতে রেগুলারই থাকে। সেটার সাথে সাথে যদি ক্ষেত্র বিশেষ এমন হয় একটা লাইন একটা প্যারাগ্রাফ আমাকে ঢুকাইতেই হবে, না হলে আরেকটা পৃষ্ঠা বেড়ে যাচ্ছে। অথবা কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যেহেতু বই পুস্তক ছাপানো হয় তার ভিত্তিক, এটাকে কি বলে, ফর্মা। এই ফর্মা। ফর্মা ভিত্তিক যখন ছাপানো হয় তখন ফর্মা মিলেতেও কি লাগে, লেখা কন্ডেন্স করা লাগে, লেখার লাইন স্পেসিং কমাইতে হয়। যেমন দেখা গেছে আপনার বই ছাপাবেন হলো 11 ফর্মা, কত, 11 ফর্মা। 11 ফর্মা যদি আপনার লেখা হয়ে থাকে, লেখা হয়ে গেছে আপনার 12.5 ফর্মা, লেখা হয়ে গেছে 11.5 ফর্মা অথবা 12 ফর্মা, এক কথায় 11-এর উপরে বেশি হয়ে গেছে। ওই লেখাগুলোকে পেজগুলোতে এই 11 ফর্মার ভিতরে ঢুকাইতে হবে না? জি জি তো এই যে 11 ফর্মার ভিতরে যদি ঢুকাইতে হয় তখন লাইন স্পেসিং এর এই স্পেসিং গ্যাপ গুলো কমাইতে হয়। এই গ্যাপটা কমানোর ক্ষেত্রে আপনি শুধুমাত্র খেয়াল রাখবেন লেখার সৌন্দর্য যাতে নষ্ট না হয়ে যায়। আপনি এখানে 0.9 দিতে পারেন, কিছুটা গ্যাপ হলো। এখন যদি আপনি এই জায়গার মধ্যে দিয়ে দেন 0.7, আপনি যদি এখানে দিয়ে দেন 7, দেখবেন যে এটা হয়ে গেছে। এটাও মাথায় রাখতে হবে, এত কমানো যাবে না যার কারণে যে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আবার এত বাড়ানো যাবে না যেটার কারণে লেখারও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হয়তো বলবে যে আমার এই 11 ফর্মাটাকে তুমি 12 ফর্মা বানাই দাও, তো তখন কি করতে হবে, এইভাবে আমাকে করতে হবে লাইন স্পেসিং দিয়ে, তারপর আমার ক্যারেক্টার স্পেসিং এর গুলো বাড়িয়ে দিয়ে, তারপরে আমার এই যে বিফোর আফটার এর মাধ্যমে প্রতিটা প্যারার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে
এগুলোকে ব্যবহার করে করে আপনাকে পেজ ভরাট করতে হবে এবং পেজ মাইনাস করতে হবে। তো এটা ছিল আমাদের প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা যারা বই সেটিং করবেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্যারাগ্রাফ এবং ফন্ট দুইটা মেকআপের কাজের জন্য সবচেয়ে বেশি যে সকল কমান্ড গুলো ব্যবহার করা হয় ওই কমান্ড গুলো প্যারাগ্রাফ এবং ফন্টের মধ্যে রয়েছে। নেক্সট আসেন স্টাইল। এই স্টাইলটা মূলত আমাদের প্রয়োজন তেমন একটা হয় না। এটা কাদের প্রয়োজন হয়? যারা কিছু অটোমেটিক ভাবে ফরম্যাট রেডি করে রাখতে চান। যেমন আমার এটা শিরোনাম, এরকম শিরোনাম কিন্তু আমার একটা বইয়ের মধ্যে একাধিক থাকতে পারে। যেমন আমার এখানে রয়েছে একটা শিরোনাম, এইভাবে নিচের দিকে যদি যাই তখন দেখবেন যে আরো অনেকগুলো শিরোনাম পেতে পারি। এই যে এখানে একটা শিরোনাম, এই যে এখানে শিরোনাম। তা আমি চাচ্ছি যে আমার সকল শিরোনাম গুলো সেম সাইজ থাকবে। তা আমাকে যদি সেম সাইজ করতে হয় তাহলে আগে দেখতে হবে এটা কতটুকু সাইজ আছে, বোল্ড আছে, 22 সাইজ আছে। তাহলে এবার এমন লেখাটাকে ডান দিকে আছে, তিনটা কমান্ডের কাজ হয়েছে। একটা হলো ছোট নাম যে সাইজ 12, বোল্ড, রাইট সাইড, চারটা কমান্ড। এই চারটা কমান্ড যদি প্রত্যেকটা শিরোনামের মধ্যে যদি আমি বসাতে চাই, 100টা শিরোনাম যদি থাকে তাহলে মিনিমাম 10 থেকে 20 মিনিট সময় লাগবে কিনা? জি অবশ্যই। আর যদি আমি এটাকে একটা রেডি করে রাখি ফরম্যাটটা, ওখানে গিয়ে শুধু ক্লিক করি, তখন কি হবে? সময় কম লাগবে। সময় কম লাগবে। আর সেই ফরম্যাটটা, সেই স্টাইলটা আপনি এখান থেকে রেডি করতে পারেন। আপনি নিচের দিকে যখন যাবেন তখন একটা কমান্ড আসবে, দেখেন এই যে স্টাইল গুলো এখানে দেখাচ্ছে। আমার এখানে যদি এটার মধ্যে যদি আমি ফরম্যাটটা রেডি করে রাখতাম সেটা শো করতো। এখানে যে ফরম্যাট গুলো রয়েছে এগুলো সব ইংরেজির জন্য। তাহলে আমি ফরম্যাটটা তৈরি করতে চাই, ঠিক নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন যে মোর অপশন রয়েছে। মোর অপশন যখন যাবেন সেখান থেকে দেখতে পারবেন সেভ সিলেকশন এজ এ নিউ কুইক স্টাইল। এবার আপনি এখানে একটা নাম দিয়ে দিলেন, উদাহরণস্বরূপ 19তম পেজ। আপনার কততম পেজ? 19তম। 19তম পেজ হিসেবে একটা কি করলাম, স্টাইল চেঞ্জ তৈরি করে নিলাম। ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন এইটার মধ্যে যা যা কিছু করা হয়েছে পরবর্তীগুলোতে শুধুমাত্র ক্লিক করলে সেটা হয়ে যাবে। কোনটা করব আমরা, কোনটা শিরোনাম দেখবো। এই যে আমার শিরোনাম, আমি এবার কি করব, নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমি ওই স্টাইলটা পাবো। এই যে 19তম পেজ, ক্লিক করলাম 19তম পেজ, দেখেন আমার এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটা কিন্তু আমাদের ওই ফন্ট না। এই ফন্টটা কি আমাদের ওই ফন্ট না, যার কারণে এইটা এমন আসছে। ওই ফন্ট না বলতে এটা হলো সুটুনি এমজে ফন্ট, বাংলা বিজয়ের ফন্ট। এইটা কিন্তু আবার বাংলা বিজয়ের ফন্ট না, এটা হলো আপনার অব্র বা ইউনিকোডের ফন্ট। কিসের ফন্ট? ইউনিকোডের ফন্ট, যার কারণে কিন্তু এত বড় হয়ে গেছে। যার কারণে কি হয়ে গেছে, এটা এত বড় হয়ে গেছে। আপনার যেমন এই যে এটা সুটুনি এমজে ফন্ট, দেখেন শো করতেছে। এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যে 19তম পেজে ক্লিক করলাম, দেখেন এটার মধ্যে যা যা আছে 22 সুটেরাম যে বোল্ট রাইট সাইড। এবার সেম ওইটার মধ্যে আমাদের এই যে উপরেরটা এটার মধ্যেও সেম দেখেন। এইভাবে আমরা ফরম্যাটটা তৈরি করে রাখতে পারি আমাদের কাজকে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য। আমাদের কাজকে দ্রুত সময়ের মধ্যে কি করার জন্য, শেষ করার জন্য। এটাকে সিলেক্ট 19তম পেজে ক্লিক করলাম, দেখেন আমাকে কি এখানে বারবার চেঞ্জ করা লাগছে? এখান থেকে তৈরি করে রাখলাম, ক্লিক করলাম। তো এটা হলো বুদ্ধিমানের কাজ। এটা কি বুদ্ধিমানের কাজ, যারা শত শত পেজ গুলো মেকআপ দেয় তাদের কাজ। আমি যখন প্রথম পর্যায়ের কথা বলি, যখন আমি প্রথম মেকআপ দিই তখন আমার এক একটা ফর্মাল সেটিং করতে ধরেন আমার সারাদিন চলে যেত। এক একটা ফর্ম সেটিং করতে কি সারাদিন চলে যেত। এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, এইভাবে করতে করতে আমার দিন পাস। কিন্তু একটা সময় আসছে, একটা সময় গেছে আমার,
ওই মেহনত করার কারণে বা ধৈর্য ধরে থাকার কারণে আমার একটা সময় এমন হয়েছে যে ডেইলি আমি 80 থেকে 90 ফর্মা বই সেটিং করতাম। 80 থেকে কি 90 ফর্মা বই, 80 থেকে 90 ফর্মা মানে হলো ধরেন যাদের 10 ফর্মা করে বই সেক্ষেত্রে প্রায় 8 থেকে 10টা বই, যাদের 200-300 ফর্মা বই তাদের ক্ষেত্রে দেখা গেছে আমার 3 দিন একটা বই উঠতো। তো কি পরিমাণ কাজের যোগ্যতাটা হয়েছে, এই যে একটা সময় ছিল এক ফর্মা করতে সারাদিন পার হয়ে যেত, মানে পারতাম না, মিলতো না, পেজ মিলাতে পারতাম না। এই যে কিছুতেই আমি 8 পৃষ্ঠা ফর্মাটা আনতে পারতাম না, 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা হয়ে যেত, বুঝতে পারছেন? আবার লেখাটাকে কন্ডেন্স করলে কোথাও কন্ডেন্স হয়ে যেত, আবার কোথাও একটু ফাঁকা ফাঁকা হয়ে যেত, এমন একটা অবস্থা হতো। ওই সময়ের ওই সময়কে তো আমি ভুলি নাই, ওই সময়কে আমি ভুলি নাই, না বলার কারণ কি, শুরু সময়, আমি শুরু সময়টাকে যদি ভুলে যাই সুসময়ের মধ্যে, তখন আমার সামনে আগানোটা আমার জন্য কঠিন হয়ে যাবে। ওই শুরু সময়টাকে সবসময় সবাইকে কি করতে হয়, মনে প্রাণে বিশ্বাস করে বা এটাকে ধারণ করে যেতে হয়, আবার এটা খোলাসা অন্যকেও শেয়ার করতে হয়। একটা সময় আমিও পারতাম না, এখন পারি। আমি একটা সময় পারতাম না, এই কথা বলার লোকগুলো যারা আছে তারা উঠতে পারে, কিন্তু এই লোকগুলো পড়ে যায় যারা শিখার পরে, যারা শিখার পরে বলে যে না আমি তো কখনো পারতাম না, এমন হয়নি, আমি তো শুরু থেকে পারি। ভাই শুরু থেকে তো কেউ পারে না, শুরু থেকে তো কেউই পারে না, মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না, তাই না? প্রত্যেকের মানুষের হোঁচট খেতে 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 মানুষের একটা সময় আসে একদম ঘাট দাঁড় করে বা মাথা সোজা করে দাঁড়ানোর, তখন কিন্তু ওই ইতিহাসকে তাকে ধারণ করতে হয় যাতে সে আবার পড়ে না যায়। বুঝতে পেরেছেন? তো এগুলো কিভাবে হয়েছে, যে একটা সময় যে আমি বললাম যে আমি 80 থেকে 90 ফর্মা বই সেটিং করতাম কিভাবে, আমার টেকনিক। কারণ আপনি যখন একটা বই সেটিং করবেন, ওই বই সেটিং করার 90% কাজই হলো একটা ফরম্যাটে, 90% কাজে কি একটা ফরম্যাটে। আপনি এই বইয়ের মধ্যে উদাহরণস্বরূপ আপনি এই কাজটার কথা চিন্তা করেন, এই বইয়ের কথা চিন্তা করেন, এই বইটা যদি আপনাকে মেকআপ দিতে দেওয়া হয়, এই বইয়ের মধ্যে 3টা অংশ রয়েছে। কয়টা অংশ? তিনটা। 3টা অংশ। একটা হলো শিরোনাম, আরেকটা হলো সাব শিরোনাম, আরেকটা হলো বডি টেক্সট। এটা কি বডি টেক্সট মানে হলো শিরোনাম সাব শিরোনাম ব্যতীত বাকি যে সকল লেখাগুলো থাকে ওগুলোকে কি বলা হয়, বডি টেক্সট বলা হয়। বডি টেক্সটের অধীনে থাকে হলো টিকা, বডি টেক্সটের অধীনে কি থাকে, টিকা থাকে। অটোমেটিক ভাবে সাইজ ছোট হয়ে আসে, বডি সাইজ থেকে অটোমেটিক ভাবে সাইজ ছোট থাকে, এটা অটোমেটিক ভাবে হয়, এটা নিয়ে আপনাকে কিছু করতে হয় না। যদি করতে চান তাও করতে পারেন, যেমন আমার এখানে 11 আছে, আমি একটু কমাই দিতে চাই, ওকে কমাই দিতে পারবো, ওটা কোনো ফ্যাক্টর না। কিন্তু এই মূল কাজটা করতে গেলে আপনাকে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1 শিরোনাম, নাম্বার 2 সাব শিরোনাম, নাম্বার 3 বডি টেক্সট। এই টেক্সটের মধ্যে আবার 2 ফন্ট থাকে। কয় ফন্ট? 2 ফন্ট। 2 ফন্ট বলতে 2 ফন্ট বলতে ক্লিয়ার হন, এখানে আরবি বা এখানে আরবি আর ইংলিশ আছে, সরি বাংলা আছে। আরবি আর বাংলা থাকার কারণে দুইটা সাইজ কিন্তু আলাদা আলাদা। আপনি যদি এখান থেকে সাইজ তৈরি করেন, দেখেন খেয়াল করেন, এটা খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু এগুলো শেখানোর বিষয় না, এগুলো মানুষ নিজ থেকে মানে মেহনত করে করে অর্জন করে। আপনি যদি এখান থেকে সাইজ ছোট বড় করেন তাহলে কিন্তু দুইটা একই সাইজে ছোট বড় হবে, দুইটা একই সাইজে ছোট বড় হবে। আরবিটাও ঠিক 11-12 সাইজ, বাংলাটা এখন 12 সাইজ, কিন্তু আপনি যদি দুইটা সেম সাইজ দেন তাহলে কিন্তু হবে না। কারণ হলো একটা ভাষা থেকে আরেকটা ভাষার ল্যাঙ্গুয়েজ তুলনামূলক একটু উনিশ বিষয়, তুলনামূলক কি হয় একটু 19 বিষয়। যেমন আমার এটা কথা বলি, আমার এই বাংলাটা আমি দিয়েছি 12, আমার 12-র সাথে আমার আরবিটা অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু কারণ কি,
হয়তো আমার আরবিটাকে একটু বাড়িয়ে দিতে হয়, আর না হয় আমার আরবিটাকে একটু ছোট করে দিতে হয়। কি কারণে ছোট করতে হবে? কারণ কিছু ফন্ট রয়েছে এমন যেগুলো দেখতে বড় দেখা যায়, যেগুলো দেখতে কি বড় দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন? এই ক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন? আবার যদি আপনি এখান থেকে ফন্টটাও চেঞ্জ করতে যান, তখন দেখবেন যে আপনি এক নির্দিষ্ট একটা ফন্ট চেঞ্জ করতে পারতেছেন, নির্দিষ্ট একটা ফন্ট চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু এখানে তো নির্দিষ্ট একটা ফন্ট না, এখানে তো দুইটা ফন্ট, দুইটা বিষয় এখানে কিন্তু ইনভলভ। একটা হলো আরবি, একটা হলো বাংলা, মিক্স কাজ ল্যাঙ্গুয়েজ। এই মিক্স ল্যাঙ্গুয়েজটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন? এই চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে ফন্ট, আর ফন্টে গিয়ে আপনাকে যেতে হবে ফন্টের, আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসের পূর্ব ক্লাসে ল্যাটিন এবং কমপ্লেক্স এই দুইটা ল্যাঙ্গুয়েজ বারটা আলাদা আলাদা শো করে। এটা শো করে হলো আমার ইংরেজির জন্য, বাংলার জন্য, আর এটা শো করবে আমার আরবির জন্য, উর্দুর জন্য। আমি এখান থেকে এট এ টাইমে আমি দুইটা ফন্টে চেঞ্জ করতে পারবো। এটাকে আমি আল কালাম মাজিদ দিলাম, আর এটাকে আমি সুটোনিয়াম দিয়ে দিলাম, সুটোনিয়াম দিয়ে দিলাম। আমি এখানের মধ্যে আর সুটোনিয়াম দিয়ে সাইজ দিলাম 13, আর আরবিটাকে আমি দিলাম ধরেন 11 অথবা 12। দেখেন ওকে বাটন প্রেস করলাম, যখন আমি ওকে বাটন প্রেস করলাম তখন আমার দেখেন এখানে দেখাচ্ছে আমার আরবিটা দেখাচ্ছে কত 12, এবং বাংলাটা দেখাচ্ছে 13, এক ফন্ট বড়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার আরবি লেখাটা একটু বড়। আবার সিলেক্ট করলাম, ফন্টে যাব, ফন্টে গিয়ে আমি এখান থেকে তা চেঞ্জ করে দিব, আরবিটাকে আমি দিয়ে দিলাম 10, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার 10-এর সাথে ইংরেজি 13টা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এই চেঞ্জটা আপনি এখান থেকে করতে পারবেন না, এখান থেকে করতে পারবেন না। এই চেঞ্জটা আপনাকে করতে হবে ভিতর থেকে গিয়ে। ল্যাটিন জেনারেল ল্যাঙ্গুয়েজ গুলো আর কমপ্লেক্স স্ক্রিপ্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গুলো। চেঞ্জ করার জন্য আলাদা আলাদা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এবং আপনার ফন্টের যে রেগুলার ইটালিক বোল্ড অপশন গুলো, সেগুলো স্বতন্ত্রভাবে দেয়া আছে। তো আমরা কি করি, বা আমি যেটা করি আর কি, আমার যদি একটা বইয়ের একাধিক ফাইল থাকে, ভেঙ্গে ভেঙ্গে অংশ, সাধারণত আমরা একটা বই যখন করি সেই বইটার কয় ফরমা হবে সেই অনুযায়ী একাধিক ফাইল করি। যেমন 100 পেজের একটা কি হবে, আপনার একটা বই হবে, 100 পেজের বইটাকে আমরা হয়তো 3টা ফাইল করি। কয়টা ফাইল? তিনটা। 3টা ফাইল। এক থেকে 20-30 পর্যন্ত একটা করি, তারপর 20-30 থেকে আবার 50-60 পর্যন্ত বা 70 পর্যন্ত আরেকটা করি, এরপরে গিয়ে ওখান থেকে বাকি অংশটা আরেকটা ফাইল করি। তাহলে 3টা ফাইল কেন করি জানেন? আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলগুলো এটা হলো আপনার ফ্রি ভার্সন, এগুলোর ওয়েটটা একদম হালকা, বেশি ভারী কোনো লোড নিতে পারে না। যার কারণে আপনি যখন যত বেশি পেজ আপনার হবে, আপনার এই ফাইলটার ওজনটা তত বেড়ে যাবে, আর ফাইলটার ওজনটা যত বেড়ে যাবে ততই রিস্ক বেড়ে যায় এই ফাইলটা নষ্ট হওয়ার। এই ফাইলটা নষ্ট হওয়ার জন্য কি হয়ে যায়, রিস্ক বেড়ে যায়। আর রিস্ক হওয়ার কারণে আমরা কি করি, ফাইলটাকে আমরা একাধিক ফাইল করি, বইটাকে কি করি, একাধিক ফাইল করি। উদাহরণস্বরূপ নুরানি প্রশিক্ষণ ফাইল নাম্বার 1, নুরানি প্রশিক্ষণ ফাইল নাম্বার 2, নুরানি প্রশিক্ষণ ফাইল নাম্বার 3, এইভাবে আমরা ফাইল 1 2 3 ভাগ করি। এই ভাগ করার কারণ হলো 1 2 3 যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো 1-এর পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, এতটুকু অংশ এই পর্যন্ত, এতটুকু অংশ এই পর্যন্ত। এই ডিভাইডারটা আমরা কিভাবে করি, শিরোনাম অনুযায়ী করি, কেননা মূল শিরোনামটা সবসময় পেজের শুরুতে থাকে, আর সাব শিরোনাম গুলো পেজে যে কোনো জায়গায় থাকতে পারে, সাব শিরোনাম গুলো পেজে যে কোনো জায়গায় থাকতে পারে। এরপর আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে আগে বডি টেক্সটটাকে চেঞ্জ করে ফেলি। কি করি, বডি টেক্সটটাকে চেঞ্জ করে ফেলি। টেক্সটটাকে চেঞ্জ করার পরে এরপরে গিয়ে সাব শিরোনাম এবং
আপনার মূল শিরোনাম, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে এই ফরম্যাটে চেঞ্জ করে ফেলি। তাহলে দেখেন, এই যে বললাম একটা ফর্মা রেডি করতে প্রথমে আমার একটা দিন চলে যেত, তাও আমি মিলাইতে পারতাম না 8 পৃষ্ঠার মধ্যে এই লেখাগুলোকে কিভাবে ঢুকাবো। আবার একটা সময় আমার গেল যে 80 থেকে 90 ফরমার কাজ আমি একদিনে শেষ করলাম। তো কিভাবে করলাম? তখন আমি আমার টেকনিক গুলোকে ব্যবহার করলাম। আর এই টেকনিক গুলো কিভাবে আসলো? কাজ করতে 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 করতে। আর সেই টেকনিক গুলো, সেই অভিজ্ঞতা গুলোকেই আপনাদেরকে শেয়ার করলাম। ফলে দেখা গেছে আপনাদেরকেও কি করা লাগবে না, আমার মতো এরকম 5 বছর 10 বছর সময় নষ্ট করে আপনাদের কি করা লাগবে না, সে অর্জনটা করা লাগবে না। এবং আপনারা যেই সময়টা দিচ্ছেন, এই সময়টাকে যদি একটু ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য কঠিন কিছু না, সহজ। এত ইন্টারেস্টিং ক্লাস হওয়া সত্ত্বেও আপনাদের উপস্থিতিতে এতটা মাইনাস যায় যেটা আপনাদেরকে মানে বলে শেষ করতে পারবো না। উপস্থিতির সংখ্যাটা এতটা বাজে, এটা বলেও শেষ করতে পারবো না। উপস্থিত হয়েছেন প্রায় 30 জনের মতো, এখন দেখা যাচ্ছে আমি সহ আছে 19 জন। আমি সহ আছি কয়জন? 19 জন। একজন বক্তার মুখের থেকে কথা বের তখন হয় যখন উপস্থিতির সংখ্যা বেড়ে যায়, তাই না? জি স্যার। জি, এটা কষ্ট। খেয়াল করেন। এরপরে এটা হলো আমরা স্টাইল সম্পর্কে জানলাম। স্টাইলের পর রয়েছে চেঞ্জ স্টাইল। এখানে যে ফরম্যাট গুলো রয়েছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কালারগত, স্টাইলগত, ফন্টগত, প্যারাগ্রাফগত ইত্যাদি গুলো আপনি করতে পারবেন। বাট এটা কখনো লাগবে না, আমার জীবনে কখনো লাগে নাই। আসেন ফাইন্ড, শব্দ খুঁজে বের করা। আপনি যখন ফাইন্ডে ক্লিক করবেন তখন বাম পাশে একটা নেভিগেশন প্যানেল আসবে। তো এই জায়গার মধ্যে কোন শব্দটা খুঁজতে চাচ্ছেন সেই শব্দটা আপনি লিখে দেন। উদাহরণস্বরূপ আমি 100 খুঁজবো, আমি এখানে 100 লিখলাম। এখন দেখেন 100 যত জায়গার মধ্যে রয়েছে সবগুলো জায়গাতে দেখেন কালার হয়ে আসছে। এই দেখেন 100 যত জায়গার মধ্যে আছে, এই যত জায়গার মধ্যে পাবেন সবগুলো 100 এখন এইভাবে মার্ক হয়ে গেছে। এইভাবে আপনি শব্দ খুঁজে বের করতে পারবেন। আরেকটা সিস্টেম হলো অ্যাডভান্স। একটা হলো এখান থেকে যখন সার্চ করবেন তখন একসাথে সবগুলোকে ধরে দেখাবে। আরেকটা হলো একটা একটা করে ধরে দেখাবে। আপনি ফাইন্ডে কি অ্যাডভান্সে যান, এবার আপনি ফাইন্ডে গেলেন, সবার শুরু পেজ আমরা গেলাম, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম দেখা যায় যে আমাকে এখানে মার্ক করে দেখাচ্ছে। আবার নেক্সট 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 নেক্সট, এভাবে যত ফাইন্ড নেক্সটে ক্লিক করব একটা একটা করে আমাকে মার্ক করে দেখাবে। এটাকে বলা হয় ফাইন্ড আউট বা ফাইন্ড, কোনো একটা শব্দকে খুঁজে বের করা একটা পেজ থেকে। এরপর রয়েছে রিপ্লেস। এই 100 জায়গার মধ্যে আমরা চাচ্ছি যে 99 বসাইতাম। 100 জায়গায় রিপ্লেস উইথ এর মধ্যে ফাইন্ড হোয়াট এর মধ্যে লিখে দেব কোন শব্দটার পরিবর্তে, এবং রিপ্লেস উইথ এর মধ্যে বসিয়ে দেব এই শব্দটা, উদাহরণস্বরূপ 99। আমরা এবার ফাইন্ড রিপ্লেস ক্লিক করলাম, রিপ্লেস দেখেন 99 হয়ে গেছে, রিপ্লেস 99 হয়ে গেছে, রিপ্লেস 99 হয়ে গেছে। আর যদি রিপ্লেস অল দি যতগুলো 100 আছে সবগুলো 199 হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে 13টা রিপ্লেসমেন্ট হয়েছে, 13টা। এটা হলো রিপ্লেসের কাজ, শব্দের পরিবর্তে আরেক শব্দ বসানোর রিপ্লেসের কাজ। রিপ্লেসের পর রয়েছে আমার গো টু। আবার এখানে পেজ আছে কয়টা বলেন দেখি, কয়টা পেজ আছে? 14টা স্যার। 14টা। বর্তমানে কত নাম্বার পেজ আছে? 4 4 নম্বর নম্বর পেজে। পেজে। 4 নম্বর পেজে। 4 নাম্বার পেজ। কত নাম্বার পেজে? 4 4 নম্বর নম্বর পেজে। 4 নাম্বার পেজ। এখন বর্তমানে পেজ আছে আমার 84টা। কয়টা? 84 কত নাম্বার পেজে আমরা আছি? 84 পেজে। 84 নম্বর পেজে। এখন খুব দ্রুত গতিতে 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 20 নাম্বার 23 নাম্বার এরকম যে কোনো পেজের মধ্যে যদি দ্রুত গতিতে যেতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো
গুড। ফাইন্ড থেকে গো টু দিতে হবে। গো টুতে গিয়ে ইন্টার পেজ নাম্বার ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি কত নাম্বার পেজে যাবেন ওই পেজ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। কত নাম্বার পেজে যেতে চান বলেন? 50। 50। আপনি এখানে 50 দিলেন, দেখবেন যে 50 নাম্বার পেজ চলে আসছে। চলে আসছে না? স্যার গো টু দিতে হবে সম্ভবত। গো গো টু টু দিতে হবে, শুধু 50 লিখলে হবে না, গো টু গো টু দিতে দিতে হবে। দিতে আপনি যদি এই জায়গাতে গো টু না দেন তাহলে আপনি ওই লোকটার মতো হবেন। কোন লোকটা? কে বলতে পারবেন? আপনি যদি মনে এখানে করেন যে রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু চললো না, বা হ্যাঁ, স্টেশন অথবা বুঝলেন? একটি বুঝলেন? চলন্ত গাড়িতে না উঠে একটি মানে স্ট্যান্ডে দাঁড়ানো একটু গাড়িতে উঠলো আর কি। হ্যাঁ, আপনি এখানে দাঁড়াইলেন, কিন্তু আপনি এখানের মধ্যে উঠে বসে আছেন, কিন্তু গন্তব্যস্থানে কি করলেন না, যাওয়ার জন্য আপনি শুরু করলেন না। তো এটা আপনি যেতে পারবেন না। এই গোটোতে আপনাকে লিখতে হবে, দেন গোটোতে প্রেস করতে হবে। আমি এখানে 80 নম্বর পেজে যাব, আমি 80 নম্বর পেজে গিয়ে গোতে দিলাম, দেখবে সাথে সাথে 80 নম্বর পেজ চলে আসছে। আবার যদি আমি 1 নম্বর পেজে যাব, 1 নম্বর দিলাম, সাথে সাথে চলে যাবে বিদ্যুতের গতিতে। যদি এখানে বসে থাকেন আর লিখে বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হলো, খেয়াল করেন। এরপর আসলে হলো রিপ্লেস, তো বুঝতে পারলেন এখানে যেমন রিপ্লেস রয়েছে, ফাইন্ড রিপ্লেস গোটো যেমন আলাদা আলাদা তিনটা একসাথে রয়েছে, আবার এই জায়গার মধ্যে আলাদা আলাদা রয়েছে, ফাইন্ড, রিপ্লেস এবং গোটো আলাদা আলাদা রয়েছে। আসেন সিলেক্ট, সিলেক্ট অল যদি ক্লিক করেন সবগুলো লেখা সিলেক্ট হবে। সিলেক্ট অল যদি ক্লিক করেন সবগুলো লেখা সিলেক্ট হবে, এবং সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার, আপনার যেটা সিলেক্ট করেছেন এটা এই সমর ইয়া যেগুলো আছে এগুলো যদি সিলেক্ট করতে চান সেটা আপনি দেখেন সিলেক্ট হয়ে গেল, শুধু সমগুলো এই যে সাইজ যেটা রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে সেটা হলো অবজেক্ট। কোন অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হলো ইনসার্ট মেনুর মধ্যে যে আমরা এখানে কিছু আমাদের ইয়ে রয়েছে, শেপ থাকে, এগুলোকে অবজেক্ট বলে। এগুলোকে সিলেক্ট করার দরকার হতে পারে, তখন আমরা কি করি, হোমে যাই, হোমে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করি সিলেক্ট অবজেক্ট। যখন সিলেক্ট অবজেক্ট ক্লিক করি তখন সিলেক্ট অবজেক্ট গুলো সিলেক্ট হয়, এতটুকুই। বাট এটা আমাদের দরকার হয় না, আমাদের দরকার হয় হলো শুধুমাত্র সিলেক্ট অল এবং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার। অর্থাৎ আমি যেটা সিলেক্ট করলাম এটার সম সাইজ, সম ফন্ট, সম আপনার ফরম্যাট আর কোথায় কোথায় রয়েছে এটাকে সিলেক্ট করা হলো সিমিলার সিলেক্ট। এটা হলো সিলেক্ট সিমিলার সিলেক্ট, আমরা এটা এখান থেকে করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। মূলত আজকের ক্লাসের মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্যারাগ্রাফ। যারা বইয়ের সেটিংস এর কাজ করবেন, বই মেকআপের কাজ করবেন, অথবা নিজস্ব বইগুলো আপনি সাজাবেন, তাদের জন্য এই প্যারাগ্রাফের যে আজকে বিস্তারিত আলোচনাগুলো করেছি এগুলো ভালো করে আয়ত্ত করবেন। কেননা বই সাজানোর জন্য সবচেয়ে বেশি বা জনপ্রিয় যে কমান্ড গুলো ব্যবহার করা হয় এগুলোই ফন্ট এবং প্যারাগ্রাফের মধ্যেই রয়েছে। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো প্রশ্ন থাকলে করতে পারেন।